আচ্ছা আমরা আজকে রেটিনা ডিসকাস করব, ঠিক আছে? তো রেটিনা ইউ হ্যাভ অলরেডি স্টাডিড ইন your part 1 or part 2 first class, but in today's class we not repeat any anatomy or physiology part of the retina, ঠিক আছে? আচ্ছা রেটিনাতে আন্ডার গ্রাজুয়েটে মেন টপিক যেগুলো পড়তেই হবে সেগুলো হচ্ছে একটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ঠিক আছে, আর রেটিনাল ডিটাচমেন্ট। ওকে, আর কি পড়তে হবে বলতো, কি কি ভাইটাল টপিক আছে? হ্যাঁ, রেটিনোব্লাস্টোমা ঠিক আছে, এটা তো পড়তেই হবে, যদিও ওটা হচ্ছে পেডিয়াট্রিক অপথলমোলজির একটা পার্ট। প্রপার রেটিনা, ঠিক আছে। সিআরভিও মানে ভাস্কুলার অক্লুসিভ ডিসঅর্ডার, ঠিক আছে। সিআরএও আর আরওপি, ঠিক আছে। মেইনলি টপিকগুলো আজকে আমরা কভার করার চেষ্টা করব, ঠিক আছে। আর কি কি আছে? আর আছে সিএসসিআর, এআরএমডি, আর কিছু কেউ জানিস আর কি কি টপিক আছে তোদের মেইনলি পরীক্ষাতে? হ্যাঁ, আরো কিছু এর সাথে স্পেশাল টপিক আছে যেগুলো হচ্ছে ইলেকট্রোফিজিওলজিক্যাল টেস্ট, যেমন ইআরজি, ইওজি, এগুলো আলাদা কোশ্চেন, তো ওগুলো আরপির মধ্যে চলে আসবে। তো আরপিটাও কিন্তু একটা আমাদের ভাইটাল টপিক। আরেকটা হচ্ছে এআরএমডি, ঠিক আছে। সিএনভিএমটা হচ্ছে ওয়েট এআরএমডি আসলে, ঠিক আছে। মেইনলি এই কটা টপিক যদি পড়িস তাহলে মানে আন্ডার গ্রাজুয়েটের থিওরিটিক্যাল কোশ্চেন অলমোস্ট সবই কভার হয়ে যায়, ঠিক আছে। এর বাইরে টপিক জেনারেলি জিজ্ঞেস করা হয় না। আরো কিছু আছে যেমন হেরিডিটারি ফান্ডাস ডিস্ট্রফি, এগুলো জিজ্ঞেস করে। তো ফার্স্ট টপিক হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিক রেটিনোপ্যাথির ডেফিনেশনটা কি? ইটস এ ক্রনিক প্রোগ্রেসিভ threatening disease of retinal microvasculature associated with prolonged hyperglycemia and other condition linked to diabetes such as hypertension. তো এর প্যাথোফিজিওলজিটা কি? এটা হচ্ছে একটা মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি। হ্যাঁ, এই টার্মটা শুনেছিস কেউ? ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে একটা মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথি। এটা কখন হয়? ক্রনিক যখন হাইপারগ্লাইসিমিয়া হচ্ছে, পেশেন্টের অনেক দিন থেকে HbA1c কন্ট্রোলে নেই, একটা ক্রনিক হাইপারগ্লাইসিমিয়া পিরিয়ডে হচ্ছে, তখন কি হচ্ছে পেশেন্টের একটা বায়োকেমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল চেঞ্জ হচ্ছে। এই বায়োকেমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল চেঞ্জের জন্য ওর একটা এন্ডোথেলিয়াল সেলে, মানে এন্ডোথেলিয়াল মানে এখানে ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল বলছি, সেখানে চেঞ্জ হয়, ঠিক আছে। তার জন্য একটা রেটিনোপ্যাথি হচ্ছে। তো কি চেঞ্জ হয় বায়োকেমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল চেঞ্জে? দাঁড়া, এই পিকচারটা পরে আছে, আমি দেখাচ্ছি তোদের। এই চেঞ্জগুলো হয়, এই তিনটে, ঠিক আছে। একটা হচ্ছে এই মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথির জন্য কি হচ্ছে, সরভাইটাল অ্যাকুমুলেশন হচ্ছে, ঠিক আছে। আরেকটা দেখ এজিই বলে একটা হবে, অ্যাডভান্স গ্লাইসেন এন্ড প্রোডাক্ট, তাহলে এজিই হচ্ছে। এগুলো হচ্ছে বায়োকেমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল চেঞ্জেস, জাস্ট আমি ডিসকাস করলাম যেটা। আরেকটা হচ্ছে প্রোটিন কাইনেজ সি, ঠিক আছে, প্রোটিন কাইনেজ সি। আর আরেকটা হচ্ছে অনেক সময় ওই যে রেডিয়াল অক্সিডেটিভ যে মেটেরিয়াল গুলো থাকে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যায়, ঠিক আছে। তো এতে কি হয়, এটা হচ্ছে বায়োকেমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল এই চেঞ্জ গুলো হয়। তার জন্য কি হতে পারে, একটা এন্ডোথেলিয়াল চেঞ্জ হয় বললাম। এন্ডোথেলিয়াল চেঞ্জ কি হয়, একটা দেখ এখানে লেখা আছে পেরিসাইট গুলো যেটা আছে, পেরিসাইটে চেঞ্জ হয়, তার জন্য একটা লিকেজ হয়, লস অফ পেরিসাইট হয়, অ্যান্ড ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন থিকেনিং, দুটোই হয়। একটা হচ্ছে লস অফ পেরিসাইটস, ঠিক আছে, অ্যান্ড ক্যাপিলারি বেসমেন্ট মেমব্রেন থিকেনিং। আচ্ছা, যদি পেশেন্টের লস অফ পেরিসাইট হয় তাহলে কি হবে, একটা লিকেজ হবে, লিকেজ হলে লিকেজ এন্ড অক্লুশন দুটোই হবে। তাহলে এখান থেকে যেটা হবে একটা লিকেজ এন্ড অক্লুশন হবে। আচ্ছা, ব্লাড ভেসেলে যদি অক্লুশন হয় তাহলে একটা হাইপোক্সিয়া হবে, তো
এইটাই হচ্ছে মেন কালপ্রিট। হ্যাঁ, এই হাইপক্সিয়াটাই ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে। এই যখনই হাইপক্সিয়া হবে তখন সিস্টেম কি করবে, আমাদের চেষ্টা করবে আরো ব্লাড ভেসেল তৈরি করা যাতে অক্সিজেন ভালো সার্কুলেট হয়। তাহলে অ্যাঞ্জিওজেনিক একটা স্টিমুলেশন হবে। অ্যাঞ্জিওজেনিকটা কিভাবে স্টিমুলেশন হবে? মোস্ট কমন হচ্ছে ভিইজিএফ এ, এগুলো তোরা প্যাথোলজিতে পড়েছিস, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। তাহলে এটা অ্যাক্টিভেট হবে, তাহলে নিওভাস্কুলেশন শুরু হবে। এতটা অবধি যদি হয় না তাহলে নর্মাল এনপিডিআর এর ফিচারগুলো পাবো। এর পরে যে ফিচারগুলো হবে, যখনই অ্যাঞ্জিওজেনিক স্টিমুলেশন হবে তখনই ওর পিডিআর এর দিকে যাচ্ছে। আমরা এনপিডিআরটাকে আটকাতে পারি, এনপিডিআর এর অতটা ভয় থাকে না রেটিনোপ্যাথিতে, ঠিক আছে, কিন্তু যখনই একবার পিডিআর এ চলে যাবে তখন কিন্তু ওটা রিভার্সিবল তো নয়, এবং পেশেন্টের একটা ভীষণ বাজে রকম ভিশন লস হবে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে ভিজিএফ এ, এটা একটা হয়। আরেকটা থাকে স্মল নিউক্লিয়ার পেপটাইড, ঠিক আছে, এসএনপি থাকে। এখান থেকে একটা হয় এরিথ্রোপয়েটিন স্টিমুলেশন হয়, সেখান থেকেও একটা অ্যাঞ্জিওজেনিক স্টিমুলেশন হয়, ঠিক আছে। আরেকটা থাকে যেটা হচ্ছে প্রোটিন কাইনেজ, যে সি বলছিলাম, এই প্রোটিন কাইনেজ সিটা যে অ্যাঞ্জিওজেনিক যেমন স্টিমুলেশন ফ্যাক্টর আছে ভিজিএফ, আবার অ্যাঞ্জিওজেনিক রিগ্রেসিভ ফ্যাক্টরও আছে পিডিজিএফ, যেটা প্লেটলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, সেইটাকে রেজিস্ট্যান্স করে দেয়, মানে পিডিজিএফ কে এ রেজিস্ট্যান্স করে দেয়। তো এই এতগুলো ফ্যাক্টরের জন্য অ্যাঞ্জিওজেনেসিস হয় বা একটা নিওভাস্কুলেশন হয়। তো আমরা যেটা ছিলাম যেটা হচ্ছে কি প্রিভেলেন্সটা জাস্ট পর diabetic remains a leading cause of legal blindness between 25 to 65 years in the western world, and it is responsible for 1.8 million of the 37 million cases of blindness throughout the 4.9% যাদের ডায়াবেটিক আছে। আর কি কি রিস্ক আছে এটা কিন্তু জানতেই হবে, কি কি রিস্ক ফ্যাক্টর আছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ফার্স্ট হচ্ছে ডিউরেশন, ঠিক আছে, কত দিন থেকে আছে। জাস্ট এই স্টেটমেন্টটা পর, আফটার 20 years of diabetes nearly 99% of patient with type 1 diabetes এর কিছু না কিছু রেটিনোপ্যাথি থাকবেই, সেটা মাইল্ড এনপিডিআর হতে পারে বা মডারেট বা সিভিয়ার, কিছু না কিছু থাকবে 99%। সেই জন্য স্ক্রিনিং হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট একটা, সেটা টাইপ 1 হোক কিংবা টাইপ 2। আর টাইপ 2 ক্ষেত্রে সেটা 60%, ঠিক আছে, যেটা একদমই নেগলিজিবল নয়, কিন্তু 99 and 60 দুটোই কিন্তু অনেক সিভিয়ার, ঠিক আছে। আর কখন স্ক্রিনিং করব, এটা তো খুব ভাইটাল কোশ্চেন, মানে এটা প্রায় এমসিকিউ তো জিজ্ঞেস করে ভাইভাতে, এগুলো খুবই ক্যাচ কোশ্চেন খুব। টাইপ 1 হলে নট অ্যাট দ্য টাইম অফ ডায়াগনোসিস, টাইপ 1 হলে 3 to 5 years আফটার ডায়াগনোসিস, আর টাইপ 2 হলে অ্যাট দ্য টাইম অফ ডায়াগনোসিস, ঠিক আছে, এটা যেন ভুল না হয়। আর প্রায়র টু প্রেগনেন্সিতে টাইপ 1 আর টাইপ 2 যাই হোক, ওই কনসেপশনের সময়। আর এখানে কি টেস্ট করে এমনি প্রেগনেন্সিতে ওজিটিটি, ঠিক আছে, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করতে হয়, দিয়ে আমাদের জানতে হয় যে কোনো, এবং পেশেন্টের কিন্তু রেটিনোপ্যাথি স্ক্রিনিংও করতে হয়, ঠিক আছে। আরেকটা সেকেন্ড, একটা হচ্ছে ডিউরেশন, সেকেন্ড হচ্ছে পেশেন্টের HbA1c দেখতে হবে। জাস্ট এই স্টাডিটা দেখ, যেটা ইউকে প্রোগ্রেসিভ বলেছিল, ডায়াবেটিস কন্ট্রোল অ্যান্ড কমপ্লিকেশন স্টাডি বলেছিল যে ইন্টেন্সিভ কন্ট্রোল, যদি পেশেন্টের HbA1c কন্ট্রোল থাকে, তাহলে রিস্ক অফ ডেভেলপ রেটিনোপ্যাথি বাই 76% অ্যান্ড স্লো প্রোগ্রেশন বাই 54%, অনেকটা আমরা কমিয়ে দিতে পারি। ধর একটা পেশেন্টের পিপিবিএস 300 আছে, ঠিক আছে, ও কোনো মেডিকেশন নিল বা ইনসুলিন নিল যাই হোক, পরের দিন বা কিছুদিন পরে আবার 80 হয়ে গেল, আবার 300 হয়, এরকম যদি কন্টিনিউয়াস চেঞ্জ হয়, সেই পেশেন্টের রেটিনোপ্যাথি হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকবে। বরং যদি কারোর ধর একটু বেশিও থাকে, 140 তো নর্মাল নেই, 140 150 পিপিবিএস, কারোর 160 আছে কিন্তু কনস্ট্যান্ট আছে, তাতে কিন্তু রেটিনোপ্যাথির প্রবাবিলিটি অনেক কমে যাবে। এই বাড়া কমাটা বেশি ডেঞ্জারাস আমাদের রেটিনোপ্যাথির জন্য, ঠিক আছে। আরেকটা হচ্ছে প্রেগনেন্সিতে সবসময় এক্সক্লুড করতে হয়, কিন্তু অনেক সময় প্রেগনেন্সির জন্য যে এক্সুডেট গুলো হয় বা হেমারেজ গুলো হয়, অনেক সময় আফটার প্রেগনেন্সি রিজলভও করে যেতে পারে যদি ডায়াবেটিক আবার নর্মাল হয়ে যায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে হাইপারটেনশনটা কিন্তু কন্ট্রোল করতেই হবে রেটিনোপ্যাথির জন্য, ঠিক আছে। রেটিনোপ্যাথি কি করতে হবে, একটা ট্রায়াল হয়েছে অ্যাকর্ডিং টু দি ABCD ট্রায়াল, যে টার্গেট বিপি রাখতে হবে 140/80, ঠিক আছে। এর বেশি যদি হয় তাহলে এটা কিন্তু আবার টাইপ 2 ডায়াবেটিক যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু আরো প্রবলেম হওয়ার বেশি চান্স হবে, কেন ম্যাকুলোপ্যাথি হবে, ঠিক আছে, নেফ্রোপ্যাথি, যে এগুলো প্রত্যেকটা কিন্তু পয়েন্ট রিস্ক ফ্যাক্টরের মধ্যে।
নেফ্রোপ্যাথি যদি সিভিয়ার হয় ওই জন্য সবসময় পেশেন্টের ক্রিয়েটিনিন কন্টিনিউয়াসলি একটা ইভলিউশন করতে হবে, যে ইজিএফআর ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে, যে এটা বাড়ছে কিনা। আর আদার রিস্ক ফ্যাক্টরের মধ্যে স্মোকিং আর অ্যালকোহলটা কিন্তু ওইভাবে রিস্ক ফ্যাক্টরে কোথাও লেখা নেই, ঠিক আছে। স্মোকিংটা কোনো বইয়ে স্মোকিং দিয়েছে, এখানেও আমি লিখেছি। অ্যালকোহল হচ্ছে কন্ট্রোভার্সিয়াল, তো এই দুটো প্রথমেই বলিস না রিস্ক ফ্যাক্টরে, ঠিক আছে। মেল, হাইপারলিপিডিমিয়া, ক্যাটারাক্ট সার্জারি, ওবেসিটি, অ্যানিমিয়া, আর আগে যে 5টা বললাম সেইগুলো বলিস। এই দুটোকে না বলাই বেটার, স্মোকিং অ্যান্ড অ্যালকোহল, ঠিক আছে। এগুলো কন্ট্রোভার্সিয়াল, তো এগুলো নিয়ে এখনো রিসার্চ চলছে, একদম শিওর নয় যে এটা রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, এইটা একটা পড়ে রাখ যে হাই মায়োপিয়া যদি থাকে, মানে -8, 9, 10 যাদের পাওয়ার আছে, তাদের ক্ষেত্রে কিন্তু রেটিনোপ্যাথির হওয়ার প্রবাবিলিটি কম। কেন কম? তাদের অক্সিজেন যেটা থাকে যখন হাইপোক্সিয়া হচ্ছে, এই যে দেখ এটা বলছে যে যখন পিআরপি করে, মানে প্যান রেটিনার ফটোকোয়াগুলেশন করে, যে মেটাবলিক নিডস অফ রেটিনা, তখন আমরা ইচ্ছে করে মেটাবলিক নিডস অফ রেটিনাকে, মানে রেটিনাটাকে পুড়িয়ে দিই সাইডগুলো, যাতে অক্সিজেনটা ডিস্ট্রিবিউট বেশি না হয়, মানে মেন জায়গাটার আমার যেন অক্সিজেন থাকে। আমার তো মেন কি ম্যাকুলার চারদিকে যদি অক্সিজেনটা থাকে তাহলে তো পেশেন্ট দেখতে পাবে। তো আমার যদি এখানে অক্সিজেন ডিমান্ডটাই কমে যায় রেটিন মানে মায়োপিকদের ক্ষেত্রে, তাহলে এটা আমাকে প্রোটেক্টিভ করে কাজ করবে। এই যে নিওভাস্কুলারেশনের এইগুলো হচ্ছে ফ্যাক্টর, এগুলো হচ্ছে অ্যান্টি এনজিওজেনিক ফ্যাক্টর, ঠিক আছে। এটা হচ্ছে এটা প্যাথোলজিটা, ঠিক আছে। প্যাথোলজিটা জানতে হবে কিন্তু, ঠিক আছে। এক্সামে অনেক সময় ডায়াবেটিক রেটিনোপ্যাথি শর্ট নোট দেয়, লং কোশ্চেনও দিতে পারে, ঠিক আছে। মাইক্রোভাস্কুলার অক্লুশন, ইসচিমিয়া, এখানে একটা ইসচিমিয়া থেকে ইনফেকশন হয়ে কটন স্পট হতে পারে, কি কি আছে সেগুলো জানতে হবে। আসছি আমরা নিওভাস্কুলারেশন, এই নিওভাস্কুলারেশন থেকে টিআরডি হতে পারে, মানে রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে। হ্যাঁ, এই ক্লাসিফিকেশনটা জানা দরকার, ঠিক আছে। এই ক্লাসিফিকেশনটা কিভাবে মনে রাখবি, দেখ একটা হচ্ছে, এটা হচ্ছে এনপিডিআরএ ক্লাসিফিকেশন, এরপর পিডিআরএ আছে। এটা নট ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লাসিফিকেশন, দিস ইজ এনপিডিআরএ ক্লাসিফিকেশন। এনপিডিআরএ কি? যদি নো ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকে তাহলে পেশেন্ট তো স্ক্রিনিং করতে এসছে, একবার যদি পেশেন্টের ডায়াবেটিক নাও থাকে, পেশেন্টকে বলতে হবে আফটার 1 ইয়ার আবার চেক আপ করতে। যদি মাইল্ড থাকে, মাইল্ড মানে কি, মাইক্রোনাইজিম আছে, বা অনেক সময় হেমারেজও একটা হয়তো আছে, ডট অ্যান্ড ব্লট, তখন তাকে আমরা বলি ভেরি মাইল্ড, ঠিক আছে। তখনও পেশেন্টকে আমরা 12 মান্থেই নর্মালি বলে থাকি। আরেকটা হচ্ছে মাইল্ড হচ্ছে এনি অর অল অফ, ঠিক আছে। হয়তো সবগুলোই থাকতে পারে, এই চারটে জাস্ট নোট কর: মাইক্রোনাইজিম, রেটিনাল হেমারেজ, হেমারেজ মানে এখানে দুটো হেমারেজ আছে, ডট অ্যান্ড ব্লট অ্যান্ড ফ্লেম শেপেড হেমারেজ, এক্সুডেট অ্যান্ড কটন স্পট। কিন্তু এখানে কোনো ভেন রিলেটেড কোনো চেঞ্জেস লেখা নেই, ঠিক আছে। এখানে ভেন রিলেটেড চেঞ্জগুলো তুই এইটাতে আর এইটাতে পাবি। যদি ভেন রিলেটেড কোনো চেঞ্জ না থাকে আমরা এটাকে মাইল্ড বলি। এইভাবে ক্লাসিফিকেশন রিমেম্বার করা কারোর পক্ষেই পসিবল নয়, আমাদের কিছু কিছু কি পয়েন্ট দেখতে হবে। আরেকটা হচ্ছে মডারেটটা পুরোটাই মনে রাখতে হবে, সিভিয়ার পুরোটাই মনে রাখতে হবে, ঠিক আছে। সিভিয়ারটা যদি মনে রাখিস, মডারেটটা এমনিই হয়ে যাবে। বলছি কেন, একটা 4-to-1 রুল আছে। 4-to-1 কি? হেমারেজ হবে 4টে কোয়াড্রেন্টে, ভেনাস ব্লিডিং হবে গ্রেটার দেন ইকুয়াল টু 2 কোয়াড্রেন্টসে, অ্যান্ড মডারেট আইআরএমএ, আসছি আইআরএমএটা কি, সেটা হবে গ্রেটার দেন ইকুয়াল টু 1 কোয়াড্রেন্টে। এইটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি বলে দেবো সিভিয়ার। এর থেকে জাস্ট কমটাই হচ্ছে মডারেট। দেখ 1 to 3, এখানে 1 কোয়াড্রেন্ট আর কটন স্পট, এখানে কোনো আইআরএমএ নেই, ঠিক আছে। তো এটাই হলো ক্লাসিফিকেশন, এটা কিন্তু জানতে হবে। বিশেষ করে এই 4-to-1 রুলটা খুব ইম্পর্টেন্ট। যদি পুরোটা মনে না রাখতে পারিস, অন্তত এই জাস্ট সিভিয়ার এর 4-to-1 রুলটা এটা মনে রাখার চেষ্টা করিস। এরপর হচ্ছে যেটা পিডিআর, আমি যেটা বলছিলাম যে হাইপক্সিয়া হলো দিয়ে অ্যানজিওজেনিক ফ্যাক্টরের জন্য পিডিআর হয়ে গেল। পিডিআর এর ক্লাসিফিকেশন আমার আলাদা, আমি ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লাসিফিকেশনই আছি, একটু আগে এনপিডিআর এ ছিলাম, এখন পিডিআর এর ক্লাসিফিকেশনে। পিডিআর এ মাইল্ড টু মডারেট যদি হয়, এনভিডি লেস দেন 1/3 ডিস্ক এরিয়া আর এনভি লেস দেন হাফ। হাই রিস্ক যদি হয় জাস্ট এটাই লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে, এটা গ্রেটার দেন 1/3 আর এটা গ্রেটার দেন হাফ, ঠিক আছে। আর তার সাথে কোনো প্রি রেটিনাল হেমারেজ থাকলে হাই রিস্ক। আর অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ যদি কখন হবে, এটা তোদের একটা শর্ট নোটও দেয় জাস্ট এই পয়েন্টটা থেকে, সেটা হচ্ছে পাস প্ল্যানা ভিট্রেক্টমি, একটা শর্ট নোট আছে। এই চারটেই হচ্ছে পাস প্ল্যানা ভিট্রেক্টমির ইন্ডিকেশন, আরো অনেক ইন্ডিকেশন আছে, আরডিতেও করা হয়, কিন্তু এই চারটে কিন্তু লিখতেই হবে, ঠিক আছে। একটা হচ্ছে প্রি রেটিনাল হেমারেজ, টিআরডি, রেটিনোস্কাইসিস আর রুবিওসিস আইডেন্টিস, ঠিক আছে। আর কি কি ডেসক্রিপটিভ ফ্যাক্টরের মধ্যে এইটা খালি জানতে হবে, ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি কি। ম্যাকুলোপ্যাথি মানে ম্যাকুলাতে হয়েছে, কি হয়েছে, ম্যাকুলাতে ইস্চিমিয়া হয়েছে, কোনো লিকেজ হয়েছে, ফ্লুইড জমা হয়েছে, তখন আমরা ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি বলি। কি কি সিমটমস হবে, একটা ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি যদি হয়,
তাহলে ম্যাকুলার ফাংশন যে টেস্টগুলো আমরা করি সেগুলোর জন্য যে সমস্যা হয় সেগুলো হবে। কি কি হবে? এগুলো তো হবে ব্লাড ভিশন। এই হ্যাঁ, রেটিনাতে এই পেশেন্ট মানে এই কমপ্লেনটা খুব ইম্পর্টেন্ট, ফ্লোটার্স অ্যান্ড ফ্ল্যাশেস। কোনো পেশেন্ট যদি তোর কাছে ফ্লোটার্স অ্যান্ড ফ্ল্যাশেস নিয়ে আসে, ফ্লোটার্স মানে কি বলবে, আমি মাছির মতো কিছু দেখছি, আর ফ্ল্যাশেস মানে বলবে একটা বিদ্যুতের ঝলকানির মতো দেখছি। এই কমপ্লেনটা যদি পেশেন্ট নিয়ে আসে তাহলে সবসময় পেশেন্টের রেটিনা ইভ্যালুয়েশন ডিটেলসে করা উচিত। কারণ কিছু না কিছু থাকতে পারে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি নয়, আরডি থাকতে পারে, সিএসসিআর থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু রেটিনার কোনো প্যাথোলজি আমরা এক্সপেক্ট করতে পারি। ফ্লাকচুয়েটিং ভিশন, ডিস্টর্টেড ভিশন, ডার্ক এরিয়াজ ইন দ্য ভিশন, আর কালার ভিশন। কালার ভিশন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ক্লু যে যদি ম্যাকুলাতে কিছু হয়। কেন বলতো? হ্যাঁ, রড কনের ডিস্ট্রিবিউশনের জন্য ম্যাকুলাতে কোন সেলটা বেশি থাকে, তো স্বাভাবিক ওটা কালার ভিশনকে ইম্পেয়ার করবে। ঠিক আছে, এইবার হচ্ছে আলাদা আলাদা করে কি কি ফিচার আছে। একটা মাইক্রোঅ্যানিজম, মাইক্রোঅ্যানিজম কোন লেয়ারে হয় রেটিনার? INL, ঠিক আছে, ইনার নিউক্লিয়ার লেয়ারে। এটা কিন্তু এগুলো মনে রাখতে হবে। আর কি কি এর ডেফিনেশনটা? জাস্ট ফোকাল স্যাকুলার ডাইলেটেশন, মানে একটা ছোট্ট রেড ডট দেখতে পাবো, এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না, জাস্ট একটা রেড ডট, সেটাকে মাইক্রোঅ্যানিজম বলে। অনেক সময় মাইক্রোঅ্যানিজম আমরা ধরতেই পারি না। কেন? মাইক্রোঅ্যানিজমের সাইজ হচ্ছে 20 থেকে 100 মাইক্রন, কিন্তু আমরা যখন ডিরেক্ট অপথ্যালমোস্কোপ বা যে মেথডগুলো আছে ইনডিরেক্ট বা ডিরেক্ট, সেখানে 30-র বেশি না হলে কিন্তু দেখাই যায় না। তা 20 থেকে 30-র মধ্যে যদি কিছু থাকে তাহলে কিন্তু আমরা মিস করব। যেটা আমরা দেখতে পাবো যদি পেশেন্টের এফএফএ বা ডিএফএ করা হয়, মানে ফ্লুরোসিন অ্যাঞ্জিওগ্রাফি করা হয়, ঠিক আছে, তখন আমরা ওটা দেখতে পাবো। রেটিনাল হেমারেজ, এটা দুটো টাইপের হয়, একটা হচ্ছে ডট অ্যান্ড ব্লট, একটা ফ্লেম সেপেড। এটা একটু ভাইটাল, এটা একটু পড়তে হয়। ডট অ্যান্ড ব্লটে ডি ফর ডি মনে রাখবি, হ্যাঁ, মানে ডিপার লেয়ারে আছে রেটিনার ডট অ্যান্ড ব্লটটা, আর ফ্লেম সেপেডটা হচ্ছে নার্ভ ফাইবার লেয়ারে আছে। জাস্ট এই পয়েন্টটা মনে রাখলেই হবে, এখানে আর কিছু না। আরেকটা হচ্ছে ডট অ্যান্ড ব্লটটা যেহেতু ডিপার লেয়ার আছে ওটা ডটের মতো লাগে, মানে একটা ডট 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 থাকে। আর ফ্লেম সেপেডটা যেটা, মানে ভালো ছবিটা নেই, সেটা হচ্ছে একটা মানে এইরকম থাকবে, অনেকটা নার্ভ ফাইবার লেয়ারে থাকে, তো ওটা জাস্ট এইভাবে থাকে হেমারেজ গুলো, আর ডট অ্যান্ড ব্লটটা এইভাবে থাকে। ঠিক আছে, এটাই ডিফারেন্স, মানে ওটা দেখে আমরা বুঝি কোনটা ডট অ্যান্ড ব্লট আর কোনটা ফ্লেম সেপেড হেমারেজ। আরেকটা হচ্ছে এক্সুডেট, এখানে এক্সুডেট হচ্ছে হার্ড এক্সুডেট। ঠিক আছে, হার্ড এক্সুডেট কেন হয়? এই যে এই লাইনটা জাস্ট composed of lipoproteins and lipid filled macrophages and are exudate from microaneurysm। এটা মাইক্রোঅ্যানিজমের সঙ্গে ডিফারেন্সিয়েট করতে হয়। মাইক্রোঅ্যানিজমে কিন্তু এইরকম থাকবে না, এরা দেখ এটা অনেক ছড়িয়ে ছড়িয়ে আছে। মাইক্রোঅ্যানিজমটা একটা আউটপুট, মানে একটা ডাইলেটেশন হচ্ছে তো ভেসেল থেকে, তো ভেসেলের জায়গাতেই থাকবে, মানে যেখানে ভেসেলটাকে ট্রেস করবি ওটাকে ট্রেস করে আমি মাইক্রোঅ্যানিজম পাবো। কিন্তু এক্সুডেট কিন্তু যেখানে সেখানে হতে পারে, ভেসেলই থাকতে হবে এমন কোনো মানে নেই। এটা হচ্ছে আউটার প্লেক্সিফর্ম লেয়ারে, OPL। ঠিক আছে, কটন উলটাও কিন্তু ওই কটন উল আর এটা একই, এটা হচ্ছে দুটোই হচ্ছে আউটার প্লেক্সিফর্ম লেয়ারে। এবার হচ্ছে ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা, যেটা একটু আগেই বলছিলাম যে একদম মাঝখানে যদি হয় মানে ম্যাকুলোপ্যাথি, তখন এটা হচ্ছে CSME ক্লাসিফিকেশন। আচ্ছা, এখানে একটা খুব গন্ডগোল হয়, সেটা হচ্ছে তোরা ক্যাটারাক্ট সার্জারির একটা কমপ্লিকেশনে পড়বি, CME বলে আছে, সিস্টয়েড ম্যাকুলার ইডিমা। এই দুটো সম্পূর্ণ ডিফারেন্ট, CSME আর CME পুরো ডিফারেন্ট। CSME যদি বলিস তাহলে এটা নর্মালি ধরেই নেওয়া হচ্ছে এটা ডায়াবেটিকের সঙ্গে যাচ্ছে, ঠিক আছে, আর CME আর CSME এক নয়, ফুল ফর্মটাও আলাদা, এটাও আলাদা, ওই জন্য এই দুটো যেন মিসনোমার না হয়, মানে এটার সাথে ওটা, ওটার সাথে ওটা, এটা যেন না হয়। ডেফিনেশনটা কিছুই না, মনে রাখতে পারলে ভালো। রেটিনাল থিকেনিং উইদিন 500 মাইক্রন অফ দ্য সেন্টার অফ দ্য ম্যাকুলা, মানে এটা যদি রেটিনাল থিকেনিং হয় 500 মাইক্রন, মানে এই জায়গাটা বলছে, এটা যদি ফোবিয়া, এই ফোবিয়াটা টাচ করছে এক্সুডেটটা, মানে এটাকে যদি রেডিয়াস ধরে একটা 500 মাইক্রনের সার্কেল আঁকি, এটা যদি টাচ করে যায় এক্সুডেটটাকে, তাহলে এটা আমার CSME আছে। আরেকটা হচ্ছে এখানে এক্সুডেট উইদিন 500 মাইক্রন অফ সেন্টার অফ ম্যাকুলা ইফ অ্যাসোসিয়েটেড রেটিনাল থিকেনিং, এখানে থিকেনিং যদি থাকে, এটাও যদি এই সার্কেলটা টাচ করে যায় তাহলেও হয়। আরেকটা থার্ড পয়েন্ট আছে, এটা দেখ অনেক উপরে, কিন্তু তাও আমি বলছি এটা CSME। একটু আগেই বললাম না CSME সাধারণত ম্যাকুলাতে হয়, ম্যাকুলা কিন্তু পুরোটা এই আর্কেড, এটাকে বলা হয় সুপিরিয়র আর্কেড, এটাকে বলা হয় ইনফিরিয়র আর্কেড। ঠিক আছে, তো এই দুটোর মাঝে যতটা এরিয়াতে যদি কোনো ফ্লুইড জমা হয় তাহলেই কিন্তু এটা ম্যাকুলোপ্যাথি। তো রেটিনাল থিকেনিং ওয়ান ডিস্ক এরিয়া মানে হচ্ছে অপটিক ডিস্কের এরিয়া বলা হচ্ছে, one disc area or larger any part of which is within 1 disc diameter of the center of the macula, মানে সেন্টার অফ ম্যাকুলাটাকে যদি 1 disc diameter করে ধরা হয় এবং তার কোনো পার্ট যদি এখানে টাচ করে তাহলেও কিন্তু সেটা CSME।
ঠিক আছে। এরপর আসছি কটনুল স্পট। কটনুল স্পটটা না হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতে মোর কমন দেন ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ঠিক আছে। আর ভেনাস চেঞ্জেস যেগুলো একটু আগেই লুপিং, বিডিং, সসেজ লাইক সিগমেন্টেশন এই যে এরকম হবে, ঠিক আছে। দেখ এই চেঞ্জগুলো দেখ, এটা মনে হচ্ছে না একটা কেমন ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট হয়ে আছে, এই যে ভেনটা, এটা ভেনটা, ঠিক আছে। এটাকে বলা হয়, হ্যাঁ হ্যাঁ, না না না, এটা হচ্ছে একটা কটনুল স্পটের মতো হয়েছে, ঠিক আছে। আমি ওটা দেখাচ্ছি না যদিও। এটা বলছিস, এটা এটাতে হেমারেজ, ডট এন্ড ব্লট হেমারেজ। একটু আগে বললাম না এই যে ডট এন্ড ব্লট এইরকম, ওটা জাস্ট ডট এন্ড ব্লট হেমারেজ হয়েছে, ঠিক আছে। আর আইআরএমএ কি, আইআরএমএ হচ্ছে একটা শান্ট, আর কিছুই নয়। আইআরএমএ আর arteriolar venular shunt that run from retinal arterioles to venules thus bypassing the capillary bed। এটা এফএ তে ভালো বোঝা যায়, এফএ মানে এফএফএ বলছি, ফান্ডাস কি বলে ফ্লুorescein angiography। তো সেইখানে তোর এখানে ছবিটা নেই তো, যেটা হচ্ছে যে সেখানে আমি জাস্ট একটা শান্টিং এর মতো দেখতে পাবো। এই ছবিটাতে অত বোঝা যাচ্ছে না, এখানে একটা ছিল, ঠিক আছে। তো আইআরএমএ টা দিয়েই কিন্তু সিভিয়ার, ভেরি সিভিয়ারটা ক্লাসিফিকেশন হয়। আর আর্টেরিয়াল চেঞ্জ, আর্টেরিয়াল চেঞ্জের মধ্যে কি হবে, রেটিনাল আর্টেরিয়াল ডাইলেটেশন হবে, পেরিফেরাল ন্যারোয়িং আর সিলভার ওয়ারিং। এই পয়েন্টটা একটু মনে রাখি, সিলভার ওয়ারিং হয়। কপার ওয়ারিংটা তুই যেটা পড়েছিস সেটা হচ্ছে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতে, ওখানে একটা ক্লাসিফিকেশন আছে না। ডায়াবেটিকে মেইনলি কিন্তু হ্যাঁ কপার ওয়ারিং হতে পারে, কিন্তু ডায়াবেটিতে আমরা সিলভার ওয়ারিং এর দিকে বেশি যাব, ওটাই বলছি না। ওটা যদি বলছিস হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, যেটা প্রথমে সিলভার ওয়ারিং হয় তারপর কপার ওয়ারিং হয়, এটা কেথ ক্লাসিফিকেশনে যেটা ছিল। তো মেইনলি কিন্তু আমরা এই আর্টেরিয়াল চেঞ্জটা ম্যাক্সিমাম পাই আমরা ইয়েতে, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিতে। এইখানে একটা পয়েন্ট আছে, একটু আগে তোদের পড়িয়েছি, যেটা যে দেখবি ডায়াবেটিক রেটিনোপ্যাথি রিস্ক ফ্যাক্টরের মধ্যে হাইপারটেনশনও একটা ছিল। সাধারণত এই দুটো কিন্তু কোইনসিড করে, এবং তার সাথে লিপিডটাও একটা অনেকের থাকে। তো কিছু কিছু ফ্যাক্টর থাকে যেগুলো কমন হয়ে যায়, ওই জন্য কখনো কখনো আমরা কপার ওয়ারিং, সিলভার ওয়ারিং এগুলো থিওরিটিক্যাল হলেও কি হবে একসঙ্গে কোইনসিড করে যায়, ঠিক আছে। এটা হচ্ছে পিডিআর। পিডিআরটা হচ্ছে যেটা বললাম এনভিডি। এনভিডি মানে এই যে এটা ডিস্ক, হয়তো বোঝাই যাচ্ছে না এতটাই নিওভাস্কুলেশন হয়েছে, এটা ডিস্ক, ডিস্কটা পুরো লাল হয়ে গেছে। এনভিই মানে আদার দেন কোথাও, মানে ডিস্ক ছাড়া পেরিফেরিতে কোথাও একটা ভাস্কুলেশন হয়েছে, সেটা হচ্ছে এনভিই। আরেকটা হচ্ছে এনভিআই। এনভিআই হচ্ছে যখন আইরিসে কোনো নিওভাস্কুলেশন হয়েছে, ঠিক আছে। এটা অনেক সময় গনিওস্কোপিতে বেশি ভালো বোঝা যায়, ঠিক আছে। এবার হচ্ছে আরডি। আরডি মানে এখানে কিন্তু আরডি তো অনেকগুলো আছে, রেগমেটাজেনাস, ট্র্যাকশনাল, এক্সুডেটিভ। ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে নরমালি ট্র্যাকশনাল ডিটাচমেন্ট হয়, একটা ফাইব্রোভাস্কুলার ব্যান্ড থাকে, এই সাদা সাদা গুলো দেখছি যেগুলো হচ্ছে ফাইব্রোভাস্কুলার ব্যান্ড, তার জন্য একটা ট্র্যাকশনাল রেটিনা ডিটাচমেন্ট হয়, ঠিক আছে। এটা হচ্ছে ভিট্রিয়াস হেমারেজ। পেশেন্টের কোনো একটা অ্যাঞ্জিও মানে যে নিওভাস্কুলেশন গুলো হয়েছে সেগুলো লিকেজ হয়ে গেছে, সেখান থেকে পুরোটা ভিট্রিয়াসে হেমারেজ হয়ে গেছে, এটা ইমিডিয়েট পার্স প্ল্যানার ভিট্রেক্টমি করতে হবে, ওকে। ডায়াগনস্টিক টেস্টিংয়ের মধ্যে এফএফএ করতে হবে। এফএফএ করলে আমরা লিকেজ সাইডগুলো দেখতে পাবো, সেই জায়গাতে লেজার করব, ফোকাল লেজার, ঠিক আছে। আলট্রাসোনোগ্রাফি করতে হবে। আলট্রাসোনোগ্রাফিটা ডায়াবেটিক রেটিনোপ্যাথির নরমালি এনপিডিআর এ অতটা ইম্পর্টেন্স নেই, ওখানে কিছুই পাবি না, নর্মাল আসবে। তো আলট্রাসোনোগ্রাফিটা তখনই হবে যখন সিভিয়ার হবে, মানে যখন অ্যাডভান্স আই ডিজিজ হবে, আরডি হবে, ট্র্যাকশনাল ডিটাচমেন্ট হবে, হেমারেজ হবে, তখনই আমি কিছু পাবো, তাছাড়া আমি ইউএসজি তে কিন্তু কিছু পাবো না। এইটা হচ্ছে মানে মোস্ট সেনসিটিভ বলতে পারিস। যদি ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি থাকে তাহলে ম্যাকুলার এডিমা পাবো, এই যে একটা রেটিনার যে ইনার লেয়ার গুলোতে জাস্ট দেখ জল জমে আছে, ফ্লুইড জমে আছে, লিকেজ হয়েছে, লিকেজের জন্য। এইটা কিন্তু ওসিটি করে জানা যায়। এখন আমাদের ওসিটি এসেছে, দেখতে পারিস আমাদের অনেক পেশেন্টেরই দেখা যাচ্ছে এগুলো রেটিনোপ্যাথি। এটা হলে তখন আমাকে ট্রিটমেন্ট করতেই হবে, এখানে কোনো অপশন নেই যে ওয়েট এন্ড ওয়াচ, এখানে কিন্তু অ্যান্টি ভিজিএফ দিতে। হ্যাঁ না, এটা হচ্ছে তোর সিএসএমই হয়েছে, আসলে ওইভাবে বলা যায় না, আমাকে এটা দেখতে হবে আমি কোন সেকশনে কাটটা নিয়েছি, নইলে সিএসএমই বলা যায় না, তবে বলতে পারি সেটা সিএসএমই হয়েছে, ঠিক আছে। কালার ভিশন অ্যাসেসমেন্ট করতে হবে। ট্রিটমেন্টে যখনই ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এই টার্মগুলো এমনি কমন লিখে দিবি, কি কি যেগুলো আমি একটু আগে জাস্ট ডিসকাস করেছি, কি কি রিস্ক ফ্যাক্টর, সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে ট্রিট করতে হবে। গ্লাইসেমিক কন্ট্রোল, আমি তখন বললাম পুয়ার গ্লাইসেমিক কন্ট্রোল, HbA1c, তাহলে ফার্স্ট পয়েন্ট ওখান থেকে। তখন বললাম হাইপারটেনশন ইজ এ রিস্ক ফ্যাক্টর, সো ব্লাড প্রেসার কন্ট্রোল। কোলেস্টেরল কন্ট্রোল, ঠিক আছে। সাপোর্ট রেনাল ফাংশন, ওখানে বলেছিলাম নেফ্রোপ্যাথি, ঠিক আছে। লাইফস্টাইল মডিফিকেশন, স্মোকিং, অ্যালকোহল, এক্সারসাইজ, ওয়েট, এগুলো কিন্তু বলতেই হবে রেটিনোপ্যাথি। ডাইরেক্ট কেউ বলবি না যে স্যার অ্যান্টি ভিজিএফ দেবো, ওইরকম নয়। তুই যখন লিখছিস একটা অ্যাজ এ এমবিবিএস স্টুডেন্ট, তোকে কিন্তু বেসিকগুলো লিখতেই হবে।
এমন নয় যে তুই খুব হাইফাই লিখে দিলি বলে বেশি মার্কস পাবি, তা নয়, তোকে কিন্তু নর্মালটা আগে লিখতে হবে, তারপর তুই আস্তে আস্তে যেমন যাবে সেগুলো। ঠিক আছে, আরেকটা হচ্ছে লেজার ফটো কোয়াগুলেশন। লেজার ফটো কোয়াগুলেশনটা হচ্ছে দু রকম ভাবে করা যায়। ঠিক আছে, একটা ফোকাল আর একটা হচ্ছে পিআরপি। ঠিক আছে, ফোকালটা কখন করি, যখন ডায়াবেটিক ম্যাকুলোপ্যাথি হয়, আর পিআরপিটা যখন আদার অন্য কোথাও হয়েছে। ঠিক আছে, সেই ক্ষেত্রে তোদের এখানে যেটা লাগবে, ফোকাল লেজারে দেখ স্পট সাইজটা হচ্ছে 50 থেকে 100। ঠিক আছে, আর এক্সপোজার টাইম 0.1 সেকেন্ড। আর যখনই আমি পিআরপি করব তখন এটা হয়ে যাবে অলমোস্ট 200 থেকে, হ্যাঁ মোটামুটি 200 থেকে ওই 500 মাইক্রনের মতো, আর ওটার টাইম হবে 0.05 থেকে 0.1 সেকেন্ড। যা সাইজটা মনে রাখবি, আর কিছু তোদের লাগবে না। ঠিক আছে, আর কি কি ফলো আপ করতে হবে পেশেন্টকে বারবার, মানে এটা ফলো আপ ফর লেজার বলছি, মানে লেজার করার পর ফলো আপ, লেজার নট ফর ডায়াবেটিক রেটিনোপ্যাথি। 4 থেকে 6 উইকসে করতে হয়। পিআরপি না একবারে পুরোটা করা হয় না, পিআরপি হচ্ছে এই পেশেন্টটা দেখ পিআরপি করা আছে, এগুলো হচ্ছে লেজার বার্ন, এগুলো কিন্তু কোনো ডায়াবেটিক রেটিনোপ্যাথি ফিচার নয়। এই ব্ল্যাক হয়ে গেছে মানে কি বলতো, এটা অনেক পুরনো লেজার, ওল্ড লেজার মার্ক। এই হোয়াইটিস হোয়াইটিস হয়ে আছে মানে এটা হচ্ছে রিসেন্ট লেজার করা হয়েছে। এইভাবে লেজারটা করা হয়, জাস্ট আমার রেটিনার এই যে এই আর্কেটটা আছে আর এই আর্কেটটা আছে, এই অংশটা বাদ দিয়ে পুরোটাকে লেজার করে দেওয়া হয়। লেজার করার কি মানে মানে সুবিধা কি, এই জায়গাটাকে যদি আমি পুড়িয়ে দিই, লেজার মানে তো বার্ন করে দেওয়া হচ্ছে, এই জায়গাটা যদি বার্ন করে দিই তো পেশেন্টের ধর যে হাইপক্সিয়াটা ছিল, তাহলে অক্সিজেনটা কি হবে, এই জায়গাটাতেই থাকবে, এই জায়গাটা যেতে পারবে না, তাহলে নিউভাস্কুলেশন হওয়ার প্রবাবিলিটি কমে যাবে। তো এটাই জাস্ট মানে কনসেপ্ট, যে এই জায়গাটাকে বার্ন করে দাও যাতে পেশেন্টের অন্তত একটা টানেল ভিশন থাকে, পেশেন্ট যাতে কিছুটা দেখতে পায়। হ্যাঁ, পেরিফেরিটা অবশ্যই ও কম দেখবে, ওকে এখন এখান থেকে দেখতে বলেও ভালো দেখতে পাবে না। যদি তুই একটা পেরিমেট্রি করিস দেখবি অনেকটা অংশ ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু যা কিছুটা মানে ম্যাকুলোপ্যাথি হওয়ার থেকে কিছুটা তো পেশেন্টের ভিশন রিস্টোর হয়ে যাবে। তো অলওয়েজ আমরা এটা করে থাকি। ঠিক আছে, হ্যাঁ আরেকটা এখন যেটা মডার্ন ডে ট্রিটমেন্ট, সেটা হচ্ছে ম্যাকুলোপ্যাথি যদি হয় তাহলে ইন্ট্রাভিট্রিয়াল দিতে হবে। এখানে এই ডোজটা একটু ভুল আছে, এটা হবে 0.05 mg ইন 0.5 ml। ঠিক আছে, 0.5 mg নয়, এটা একটু মিস্টেক হয়েছে, 0.05 mg ইন 0.5 ml হবে। ঠিক আছে, নর্মালি এখন এটাই দেওয়া হয় অ্যান্টি ভিজিএফই। কি দেওয়া হয়, র্যানিবিজুমাব। কিন্তু এটা অ্যাফোর্ডেবিলিটি নিয়ে একটা কোশ্চেন থাকে, কেন এই পেশেন্টকে এভরি মান্থ তোকে ইনজেকশন দিতে হবে অন্তত 3টে, এবং তোর এটা বুঝতেই পেরেছিস এতক্ষণ ধরে যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বাইল্যাটারাল হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাইল্যাটারাল। একটাতে যদি সিএসএমই হয় আরেকটাতেও হওয়ার প্রবাবিলিটি খুব হাই চান্স। তাহলে ধর 3টে 6টা ইনজেকশন নিতে হবে, এক একটা ইনজেকশনের কস্ট যদি বলি প্রায় 15 থেকে 20,000। ঠিক আছে, মানে এতটাই কস্টলি। তো ওই জন্য আমরা লেজারটা অনেক সময় বেশি প্রেফার করে থাকি, যদি কেন লেজারটা একটু কস্ট এফেক্টিভ। ঠিক আছে, আরেকটা হচ্ছে ইন্ট্রাভিট্রিয়াল স্টেরয়েড, এটা হচ্ছে এটা কম কস্ট ট্রায়ানসিলন, কিন্তু ইন্ট্রাভিট্রিয়াল স্টেরয়েডের একটা কমপ্লিকেশন হচ্ছে কি বলতো, একটা স্টেরয়েড যখনই ইন্ট্রাভিট্রিয়াল দেবো পেশেন্টের ক্যাটারেক্ট ধর নেই, ক্যাটারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, একটা সিভিয়ার ক্যাটারেক্ট হয়ে যাবে, কিন্তু যদি পেশেন্ট সিউডোফেকিয়া হয় তাহলে কিন্তু আমরা এটা প্রেফার করতে পারি। ঠিক আছে, আরেকটা হয় লিপিড লোয়ারিং ড্রাগ, যেগুলো দিতে হবে। ঠিক আছে, আর পিপিবি করতে আগেই বলেছি অ্যাডভান্স আই ডিজিজের যে কন্ডিশন গুলো আছে, ভিট্রিয়াস হেমারেজ, টিআরডি, এগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্ডিকেশন অফ পিপিবি। পিপিবি কিন্তু শর্ট নোট দিতে পারে। খুব রিসেন্টলি তোদের একটা খুব কমন শর্ট নোট ভিট্রিয়াস হেমারেজ, যেটা তোরা ট্রমাতে আরো পড়বি, সেখানেও কিন্তু ওই একই রিলেটেড শর্ট নোটগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, কখনো পিপিবি দেয়, কখনো ভিট্রিয়াস হেমারেজ দেয়, তো এগুলো একটু পড়তে হবে। আর বেনিফিটস অফ পিপিবি কি কি, পুয়ার প্রগনোস্টিক ফ্যাক্টর, পেশেন্টকে এক্সপ্লেইন করতে হবে কিভাবে করব, এগুলোও লিখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কি রেটিনাল ভেইন অক্লুশন, এটা খুব সিলেক্টিভলি পড়তে হবে, বেশি পড়ার তোদের লাগবে না। এটার কারণটা কি, অ্যাথেরিওস্ক্লেরোসিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কজেটিভ ফ্যাক্টর ফর রেটিনাল ভেইন অক্লুশন। এখানে দুটো আছে তোদের বই, একটা বিআরভিও এন্ড একটা সিআরভিও। বিআরভিওটা পড়বি, কিন্তু মেইনলি কোশ্চেন যদি আসে সিআরভিও থেকেই আসবে। ঠিক আছে, কি কি রিস্ক ফ্যাক্টর আছে, এজ, ঠিক আছে, গ্রেটার দেন 65 ইয়ার, হাইপারটেনশন, হাইপারলিপিডিমিয়া, ডায়াবেটিক মেলিটাস, ওসিপি, স্মোকিং, গ্লকোমা এন্ড অকুলার হাইপারটেনশন। আরো কিছু কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, সেগুলো হচ্ছে বেচেট, সার্কোইডোসিস, ওয়েজনার, এগুলো। ঠিক আছে, সিস্টেমিক অ্যাসেসমেন্ট যেগুলো বললাম রিস্ক ফ্যাক্টর, সেগুলোরই সিস্টেমিক অ্যাসেসমেন্ট করব। ব্লাড প্রেসার, ইএসআর, এফবিসি, লিপিড প্রোফাইল, এগুলো সবগুলো আমাকে করতে হবে। সিস্টেমিক অ্যাসেসমেন্টের মধ্যে যেটা হয়, হ্যাঁ এবার দুটো হয়, একটা রেটিনাল ভেইন অক্লুশন সিআরভিও, বিআরভিও।
বিআরবিওটা তোরা এক্সক্লুড করতে পারিস, আমি সিআরবিওটাতেই যাচ্ছি। কি কি সিমটম হবে একটা রেটিনাল হেমারেজ? সিআরবিও মানে আর বিআরবিও ডিফারেন্সটা কি তারা একটু বলি। এটা হচ্ছে বিআরবিও, দেখ জাস্ট একটা কোয়াড্রেন্টে হয়েছে, পুরো রেটিনাটা হয়নি। এই যে হেমারেজটা দেখতে পাচ্ছিস না, এটা পুরো একটা কোয়াড্রেন্টে হয়েছে, জাস্ট নিচের দিকটা দেখ নর্মাল, সাইডে নেজাল এই দিকটা পুরোটাই নর্মাল। এটাকে আমরা সুপার, এটা হ্যাঁ সুপারও টেম্পোরাল মানে এসটি বিআরবিও বলি আমরা, ঠিক আছে। আর সিআরবিও যদি দেখিস পিকচারটা জাস্ট এরকম, পুরো কোয়াড্রেন্টে হেমারেজে ভর্তি হয়ে গেছে পেশেন্টের। এখানে কিন্তু অপটিক ডিসে অ্যাট্রফি হতে পারে, ঠিক আছে। এটার একটা নাম আছে স্প্ল্যাশ টমেটো অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। আরেকটা বলে ব্লাড এন্ড থান্ডার অ্যাপিয়ারেন্স, অনেক কিছু নাম আছে, এগুলো জানতে হবে। এটা তো মানে এমসিকিউতে মানে নেট পিজির হয়তো ফেভারিট টপিক, ঠিক আছে। আরেকটা হয় এখানে 100 ডে গ্লকোমা, মানে প্রত্যেকটা এমসিকিউর কি পয়েন্ট, ঠিক আছে। এটা খুব মানে ভাইটাল টপিক এটা। হ্যাঁ, এবার আরেকটা ডিফারেন্স হচ্ছে নন ইস্টেমিক সিআরবিও, ইস্টেমিক সিআরবিও। নন ইস্টেমিক আর ইস্টেমিকের মধ্যে, নন ইস্টেমিক মানে ভালো, ইস্টিমিয়া হচ্ছে না তাহলে ভালো, তাহলে এটা কিন্তু মোস্ট কমন, লাকিলি এটা মোস্ট কমন। আরেকটা কি, এখানে দেখ পারফিউশনটা খুব ভালো, পারফিউশন ভালো মানে এর প্রগনোসিসও ভালো, ঠিক আছে। এর প্রগনোসিস কিন্তু অতটা ভালো নয়, পেশেন্টের ভিশন কিন্তু খুব একটা ভালো আসবে না, মানে 6/60ও যদি পেশেন্টের ভিশন আসে আফটার ট্রিটমেন্ট, তাই পেশেন্ট অনেক লাকি, ঠিক আছে, মানে এতটাই ইয়ে। আরএপিডি, আরএপিডি কিন্তু দেখতেই হবে, এখানে কিন্তু একটা মার্ক ডেফিসিয়েন্সি থাকে। আরেকটা ভিপি, ভিটিভি এখানে মেনশন করা নেই, ভিপিটাও কিন্তু এখানে চেঞ্জ হয়, ওই যে এটা ইআরজি লেখা আছে, সরি এটা ভিপি হবে, এটা বি ওয়েভ অ্যামপ্লিটিউডে রিডিউসড করে, এটা ইআরজি নয়, হ্যাঁ এটা ভিপি হবে। আরেকটা হচ্ছে তোর কি কি ওয়ার্কআপ করবো, এই একই হাইপারটেনশন আছে কিনা, কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা এইগুলো। ওসিটি করব, ওসিটিতে কোনো রেটিনাল থিকেনিং বা ইডিমা হয়ে আছে কিনা দেখতে পাবো, এই জাস্ট এইরকম দেখতে পাবি, এখানে ইডিমা হয়ে গেছে, এখানে দেখ ম্যাকুলার ইডিমা হয়ে আছে ইন্টার রেটিনাল লেয়ারগুলোতে, ঠিক আছে। আর কি ট্রিটমেন্ট করব যদি এরকম ইডিমা থাকে ম্যাকুলাতে, ওই একই অ্যান্টি ভিজিএফ এ দিতে হবে, অ্যান্টি ভিজিএফ 3টে দেওয়ার পরে তারপর আবার আমরা লেজার করব, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন স্টেজ, অ্যান্টি ভিজিএফ যেটা বললাম র্যানিভিজুমাবি আমরা প্রেফার করে থাকি। আর ম্যাকুলার ইডিমা আরেকটা হতে পারে স্টেরয়েড, আর তারপরে গ্রিড লেজার করব, ঠিক আছে। আর কি করে ট্রিট করব বলে দিয়েছি। এবার এইটা সিআরএও, রেটিনাল আর্টারি অক্লুশন। রেটিনাল আর্টারি অক্লুশন হচ্ছে এমবোলাই বা এমবোলাইয়ের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে, যদিও এইটা হচ্ছে মোস্ট কমন, অ্যাথেরোস্ক্লেরোসিস রিলেটেড থ্রম্বোসিস। এটা কোশ্চেনটা এইভাবেই দেওয়া হয় যে কোনটা কমন, অ্যাথেরোস্ক্লেরোসিস অপশন থাকবে না, তোদের কাছে থ্রম্বোসিস আর একটা এমবোলাই থাকবে, ঠিক আছে। তো এটা থ্রম্বোসিস করতে হবে, 80% কেসে কিন্তু থ্রম্বোসিস হয়, আর এমবোলাই হচ্ছে অলমোস্ট 20% কেসে। কেমন হয় এটা দেখতে, এইরকম হয়, এটা চেরি রেড স্পট, ঠিক আছে। এই যে সিআরএও যদি হয় তাহলে তুই একটা দেখবি পুরো সাদা হয়ে গেছে রেটিনাটা, রেটিনার এটা কালার নয়। আচ্ছা রেটিনার কি এরকম কালার হয়? কোরোয়েডের কালার হয়, আমরা যেটা দেখছি এই কালারটা এটা কোরোয়েডের কালার, ঠিক আছে। এখন রেটিনাতে কোনো পারফিউশন হচ্ছে না বলে এরকম সাদা 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 দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটার কজ কি কি আছে, এইগুলো হচ্ছে এই দুটো মেইন কজ, এগুলো লেস। আর কি কি এই অ্যাসেসমেন্ট গুলো আবার সেম অ্যাসেসমেন্ট করতে হবে। এখানে একটা ডিডি জিজ্ঞেস করে যে চেরি রেড স্পটের কি কি আর কি কি আছে সিআরএও বাদ দিয়ে, একটা হচ্ছে সিআরএও, টেসেক্স, নিমেনপি, গচা, ট্রমা, আরো অনেক আছে, কুইনিন, ঠিক আছে, GM1 গ্যাংলিওসাইডস, আরো অনেকগুলো কজ আছে। এগুলো এটাও একটা ফেভারিট টপিক তোদের এমসিকিউর জন্য, ঠিক আছে। আর এটা অনেক সময় দেখা যায় সিআরএও হয়েছে কিন্তু পুরোটা হয়নি, এই জায়গাটা বেঁচে গেছে পেশেন্টের, দেখ এই জায়গায় পারফিউশনটা ভালো, ঠিক আছে, এটা স্পেয়ারিং হয়েছে। কেননা কখনো কখনো সিলিওরেটিনাল আর্টারি স্পেয়ারিং থাকে, মানে নর্মালি যে এই জায়গাটাতে পারফিউশনটা রয়ে গেছে পেশেন্টের, ঠিক আছে। ট্রিটমেন্ট কি, এই পেশেন্টগুলোর ট্রিটমেন্ট তোকে নর্মালি 48 থেকে 72 আওয়ার্স এর মধ্যে করতে হবে, নাহলে কিন্তু এর ভিশন লস হয়ে যাবে। তবে ভিশনের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের যদি অ্যাথেরোস্ক্লেরোসিস বা এমবোলাইয়ের জন্য হয়ে থাকে, পেশেন্টকে আগে কার্ডিওলজিক্যাল ডিপার্টমেন্টে রেফার করতে হবে, ঠিক আছে। কেন যদি কিছু এমবোলাই ডিসলস হয়ে আবার অন্য কোথাও হয়, তো অন্য সম্ভাবনাও থাকতে পারে, হার্ট ব্লক বা কিছু। তো এইটা কিন্তু আগে যে পেশেন্টের লাইফটা আগে বাঁচাতে হবে, আইটা লস্ট হলেও কিছু করার নেই। তো যদি করতে পারি 48 আওয়ার্সের মধ্যে পেশেন্টের আইওপি কমাতে হবে। কিভাবে আইওপি কমাবো, অকুলার মেসেজ দেবো, প্যারাসেন্টেসিস করবো, অ্যাসিটাজোলামাইড, ঠিক আছে, এইগুলো দিতে হবে। ট্রিটমেন্টের মধ্যে এইগুলো করতে পারি, রিব্রেথ। হ্যাঁ আরেকটা হচ্ছে তোদের
এই যে হাই অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড কার্বোজেন যেটা সেটা দিতে পারি। এগুলো রিসার্চ হয়েছে, ট্রিটমেন্ট করে কিছুটা লাভ হয়েছে, কিন্তু সাধারণত রিস্টোর করা যায় না ভিশন। ঠিক আছে, এবার হচ্ছে আরডি। আরডি ডেফিনেশন কি? এনএসআর আর আরপির মধ্যে যদি সেপারেশন হয়ে যায়, এনএসআর মানে নিউরোসেন্সরি রেটিনা, আর আরপির মধ্যে যদি হয় তখন তাকে আমরা বলি, এবার পার্সিয়াল হয়েছে না টোটাল হয়েছে সেটা আলাদা। কি কি টাইপ আছে? তিনটে আছে, নর্মালি তিনটে আছে। একটা হচ্ছে রেগমেটাজেনাস, রেগমা মানে হচ্ছে ব্রেক, তাহলে কোনো যদি ব্রেক হয় রেটিনাতে, তার মধ্যে ফ্লুইড ঢুকে সেটাকে রেটিনা ডিটাচমেন্ট করে দেয়। ঠিক আছে, ট্র্যাকশনাল যেটা ডায়াবেটিক একটু আগে পড়লাম, এই ফাইব্রাস ব্যান্ড গুলো হচ্ছে ট্র্যাকশন দেয়, দিয়ে রেটিনাটাকে ডিটাচমেন্ট করে দেয়। ঠিক আছে, আর কি? এক্সুডেটিভ। এক্সুডেটিভ মানে কোনো একটা ফ্লুইড জমেছে, এখানে কোনো টিয়ার নেই, ঠিক আছে, তখন সেখান থেকে একটা এক্সুডেটিভ ডিটাচমেন্ট হয়। আর একটা হচ্ছে হেমারেজিক। হেমারেজিকটার সাথে ট্র্যাকশনালটা অনেক সময় কোইনসিড করে, এটাও কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা এআরএমডি বা সিএনবিএম এর ক্ষেত্রে খুব কমন। কি কি কারণে হতে পারে? একটা পিভিডি, এজ, ফ্যামিলি হিস্ট্রি, ডায়াবেটিক, মায়োপিয়া। হ্যাঁ, এই সিভিয়ার মায়োপিয়া যাদের ধর মডারেট মায়োপিকরা না বেশি আরডি হওয়ার প্রবাবিলিটি থাকে, ধর -2.5 থেকে -6 অব্দি যাদের পাওয়ার, তাদের কিন্তু ইয়ারলি একবার করে রেটিনা ইভলিউশন করা উচিত। ঠিক আছে, সেটা যতই এজ হোক সবারই করা উচিত। যদি কোনো ল্যাটিস, ব্রেক, টিয়ার, হোল কিছু থাকে তাহলে সেটাকে ব্যারেজ লেজার করে দেওয়া হবে, নাহলে ওটাই কিন্তু পরবর্তীকালে আরডি হয়ে যাবে। আর একবার আরডি হওয়া মানে ভিশন হয়তো চলে আসবে, কিন্তু অনেক কমপ্লিকেশন আছে ওর, ও সিলিকন অয়েল দিতে হয়, অনেক ঝামেলা আছে। ঠিক আছে, তো কি কি পেশেন্ট কমপ্লেন করবে? ফোটোসিয়া, ব্লাড ভিশন, ঠিক আছে, গ্র্যাজুয়াল রিডিউস পেরিফেরাল ভিশন, ব্ল্যাক স্পট ফ্লোটার্স যেটা বললাম, রেটিনার যে কোনো প্যাথোলজিতে ফ্লোটার্স এগুলো খুব কমন। ঠিক আছে, আর একটা পেশেন্ট বলবে যদি রেটিনা ড্যামেজ খুব সিভিয়ার হয়, বলবে এটা কালো পর্দার মতো কিছু পড়ে আসছে, এটা খুব কমন। এটা এইভাবে কোশ্চেনটাকে কিন্তু বিল্ড আপ করে এক্সামিনার, যদি কোনো কোশ্চেন মানে লং কোশ্চেন বা শর্ট নোট কিছু দিতে চায় বা এসএ কিউ দিতে চায়, তখন কিন্তু এইভাবে বিল্ড আপ করে। ঠিক আছে, আরডির মধ্যে এই এতটা পড়তে হবে না, এটা জাস্ট আমি তোদের জানানোর জন্য দিয়েছি। এইখানটা খালি পড়বি, এটা হচ্ছে রেগমেটাজেনাসের মধ্যে, এটা হচ্ছে কনভেক্স বর্ডার, এটাও কনভেক্স, খালি ট্র্যাকশনাল যেটা ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে নরমালি হয় সেটাই হচ্ছে কনকেভ। আর এটা এলিভেটেড অ্যান্ড টট রেটিনা, মানে ধরে থাকে আর ইমমোবাইল, কোনো নড়বে না। কিন্তু এইটা রেগমেটাজেনাসটা না কেমন একটা ডোনেসিসের মধ্যে নড়তে থাকে, কেমন একটা মুভমেন্ট থাকে। ঠিক আছে, তো এইটা আর এইটার মধ্যে ডিফারেন্সটাই বেশি ইম্পর্টেন্ট। এক্সুডেটিভের যেটা এত পড়তে হবে না, জাস্ট কজ গুলো পড়বি, কারণ এর কজটা আর এর কজটা তোরা অলমোস্ট পেরে যাবি, কিছু না কিছু পারবি। এক্সুডেটিভেরটা তোরা পারবি না, সেটা হচ্ছে ইউভিআইটিস, কোর্স ডিজিজ, সিস্টেমিক ডিসঅর্ডার, টিউমার, এইগুলো থেকে মেনলি হয়। এবার কি সার্জিক্যাল ম্যানেজমেন্ট? একটা হয় স্কেলার বাকলিং করে, ঠিক আছে, একটা হচ্ছে নিউম্যাটিক রেটিনোপ্যাথি, যেটা এখন হয় না। এর কনসেপ্টটা কিছু নয়, এখান দিয়ে একটা পোর্ট করে নর্মাল C3F8 বলে একটা গ্যাস হয়, C3F8, সেটা পুশ করে দেওয়া হয়, তাহলে যেখানে রেটিনাটা উঠে গেছিল সেটা আবার সেটেল হয়ে যাবে। কিন্তু এটা একটা ওপিডি প্রসিডিওর, কিন্তু খুব একটা কমনলি করা হয় না। এটাই হচ্ছে মেন স্টে অফ ট্রিটমেন্ট, যেটা হচ্ছে ভিট্রেক্টমি করে, লেজার করে, রেটিনোপেক্সি, রেটিনোপেক্সি মানে রেটিনার অ্যাটাচমেন্ট করে, লেজার করে, এবং তারপরে একটা সিলিকন অয়েল পাওয়া যায় যেটা একটা ট্যাম্পোনেট হিসেবে ইউজ হয়, সিলিকন অয়েল ট্যাম্পোনেট দেওয়া হয়। ঠিক আছে, আর তার সাথে লেজারটা করতে হবে। লেজারটা কেন করা হয়? যেখানে টিয়ার হয়েছিল সেই জায়গাটা ভালো করে, আবার যদি ওখান থেকে আরডি হয়ে যায়, রিকারেন্স হয়, সেই জন্য। ঠিক আছে, আর লাস্ট টপিক আজকে সেটা হচ্ছে আরওপি, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। ঠিক আছে, it is a multifactorial vasoproliferative retinal disorder that increase in incidence with decreased gestational age. আরওপি কাদের হয়? জাস্ট এই স্ট্যাটিস্টিক্সটা একটু দেখ। 65% of infant with birth weight less than 1250 and 80% of those who have less than 1 kg, মানে 1 কেজির কম যদি বাচ্চা হয় তার প্রবাবিলিটি অনেক বেশি আরওপি হওয়ার। আরওপি কেন হচ্ছে এরকম? আমাদের যে যখন রেটিনা বাচ্চার ডেভেলপ হচ্ছে একটা রেটিনাটা, যখন ভাস্কুলারাইজেশনটা হচ্ছে, এখানে নেজালি দেখ 36 উইকসেই কমপ্লিট হয়ে যায়, কিন্তু টেম্পোরালটা 40 উইকসে কমপ্লিট হয়। কিন্তু অনেক সময় বাচ্চা যদি প্রিম্যাচিওর বেবি হয়, তার 34 উইকসে হয়ে গেছে, তখন তো এই টেম্পোরালটা হচ্ছে না, টেম্পোরালটা অ্যাভাস্কুলার হয়ে থাকছে, এটা ভাস্কুলারাইজ বলছে তো 40 উইকসে হচ্ছে। তখন এরপর যদি কোনো রিস্ক ফ্যাক্টর অ্যাড হয়, ধর ক্রনিক অক্সিজেন এক্সপোজার হলো বা আরো যে ফ্যাক্টরগুলো আছে, সেই কারণে তখন এটা এক্সটেন্ড না হতে হতে এটা রিচ হয়ে
আলটিমেট যদি পরিণতি বলিস তাহলে হচ্ছে পেশেন্টের রেটিনাল ডিটাচমেন্ট হয়ে যেতে পারে বাচ্চার, এবং এটা খুব মানে একটা এখন স্ক্রিনিং করাটা খুব ম্যান্ডেটরি, ঠিক আছে। যদি এইরকম ইন্ডিকেশন থাকে, বার্থ ওয়েজ যেটা বললাম লেস দেন 1500, এটা এক একটা জায়গায় এক রকম আছে, ইন্ডিয়াতে আছে 1700, ওয়ার্ল্ডে একটা আলাদা এরকম, তো মোটামুটি 1500ই ধরে রাখ তোরা, ঠিক আছে। 1500 গ্রামের কম থাকে, জেস্টেশনাল এজ যদি 32 ধর, 32 উইকসের কম হয়, তখন কিন্তু আমাকে করতেই হবে। কেউ যদি কোনো পেডিয়াট্রিশিয়ান অপথলমোলজিস্টের কাছে না পাঠায় তাহলে কিন্তু একটা নেগলিজেন্সের মধ্যে পড়ে ওটা, ঠিক আছে। এবং কোনো অপথলমোলজিস্ট যদি মিসড করে, এটাও অলসো এর নেগলিজেন্স, ঠিক আছে। এটা নিয়ে অনেক কোর্ট কেস হয়েছে, মানে রিসেন্ট প্রচুর মেডিকেল লিগ্যাল চলছে, তো এটা কিন্তু খুব সিরিয়াস ইস্যু একটা, ঠিক আছে। আগে যখন দেখবি এটা অতটা মানে পড়ানোই হতো না, কিন্তু এখন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়েছে। কেন বলতো, আগে আমাদের ওই রকম ইনফ্রাস্ট্রাকচারই ছিল না যে একটা 1 কেজির মানে বেবি বেঁচে যাবে, এখন কিন্তু হয়ে যায়। মানে এখন নিকু বা এসআই এত ডেভেলপ করেছে আমাদের ইন্ডিয়াতেও, ওই জন্য কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি আগে ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি হতো, এখন কিন্তু ইন্ডিয়ান কান্ট্রিতে অনেক অনেক বেশি হয়। আরওপি খুবই কমন, ঠিক আছে। জোন, এক্সটেন্ট, স্টেজ এগুলো জানতে হয়, তোদের জোনটা দরকার নেই, ঠিক আছে। যেটা হচ্ছে স্টেজ, এটা খুব সোজা, দেখে কঠিন লাগছে। স্টেজ 1-এ একটা লাইন থাকবে, লাইন অফ ডিমার্কেশন। স্টেজ 2 হচ্ছে রিজ থাকবে, ঠিক আছে। স্টেজ 3 হচ্ছে এক্সট্রা রেটিনাল ফাইবোভাস্কুলার পলিফারেশন। স্টেজ 4 হচ্ছে পার্সিয়াল আরডি, আর স্টেজ 5 হচ্ছে টোটাল আরডি। কেমন, এটা হচ্ছে যখন ইনডিরেক্ট অপথলমোস্কোপ করব, একটা লাইনের মতো দেখতে পাবো। এই যে এটা হচ্ছে লাইন, এই লাইনটা আমি এইখানে দেখতে পাচ্ছি, দেখ এইখানে পুরো গ্রোথই হয়নি, সাদা হয়ে আছে, ঠিক আছে। এটা হচ্ছে রিজ, রিজ মানে একটা থিকনেস থাকবে, দেখ এইখানে একটা রিজের মতো হয়ে গেছে, এটা মানে ভাস্কুলারাইজেশনটা এক্সটেন্ডই করেনি। এই জায়গাগুলোতে যদি আমরা ধরে নিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রগনোসিস ভালো হতে পারে। অনেক সময় এখানটা আমরা লেজার করে দিই যাতে এটা এক্সটেন্ড না করে, ঠিক আছে। অনেক হ্যাঁ হ্যাঁ, কোনটা? এখানে বললাম না যে 40 উইকসে টেম্পোরাল দিকটা ডেভেলপ করে, কিন্তু 40 উইকসের আগেই বাচ্চা ডেভেলপ করে গেছে, মানে বেরিয়ে গেছে, তো তার কি করতে হবে? এখানে তো আর যে কি বলে ভেসেলগুলো আছে, সেই ভেসেলগুলো গ্রো করতে পারেনি। এবার ধর ক্রনিক অক্সিজেন এক্সপোজার হয়েছে, এবার ক্রনিক অক্সিজেনের জন্য এই জায়গাটা ও আস্তে 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 এক্সটেন্ড করে পুরোটাকে উঠিয়ে দেবে, রেটিনা ডিটাচমেন্ট করে দেবে। মানে এটাই হচ্ছে টেম্পোরাল সিকোয়েন্স। স্টেজ 1 হবে, তারপরে স্টেজ 2, তারপরে স্টেজ 3, তার এখনো হয়নি, এটা এখন জাস্ট রিজ হয়েছে, এটা আস্তে 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 ডিটাচমেন্ট হয়ে যেতে পারে যদি ট্রিট না করিস। এই স্টেজ 3 থেকে আমাকে লেজার করতেই হবে, এখানে কোনো অপশন নেই। এখানে আমাকে যদি এবার না করি, এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে ফাইব্রোসিসটা এই জায়গাটা মানে ম্যাকুলাতে এসে গিয়ে আরডি হয়ে যাবে, পেশেন্টের কোনো ভিশন থাকবে না, পিএল ডিনাইড হয়ে যাবে বাচ্চা, ঠিক আছে। আরেকটা হচ্ছে স্টেজ 4 আর স্টেজ 5, পার্সিয়াল আরডি, আর এটা হচ্ছে টোটাল আরডি। আরো কিছু কিছু আছে ক্লাসিফিকেশন। প্লাস ডিজিজ, প্লাস ডিজিজ হচ্ছে কি পুরো এই ভেনগুলো খুব টর্চুয়াস হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে পেশেন্টের মিওসিস, মানে ডাইলেট করে দেখাই যাবে না, ঠিক আছে। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে একমাত্র লেজার থেরাপি, আর কিছু না। এখানে ইনজেকশনটা অফ লেভেল থেরাপি অনেকেই করে থাকেন, কিন্তু ইনজেকশনের মানে এখনো অবধি কিন্তু এফডিএ অ্যাপ্রুভ পাইনি। মেইন স্টে অফ ট্রিটমেন্ট হচ্ছে লেজার ফটোকোয়াগুলেশন, ঠিক আছে। আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট শুধুমাত্র স্টেজ 4 আর স্টেজ 5 এর ক্ষেত্রে করা হয়। যদিও একটা তুই বুঝতেই পারছিস, জাস্ট 1 মান্থের বেবি সার্জিক্যাল করতে গেলে কি সমস্যা হয়, তো এটা খুব একটা কমন নয়, মানে ভীষণ আনকমন, খুব মানে একদম যেগুলো অ্যাপেক্স সেন্টার, এমস টেমস, এখানেই এগুলো করা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে গাইডলাইন যেটা বলছিলাম, অনেকগুলো গাইডলাইন আছে, ইন্টারন্যাশনাল আলাদা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2016-তে একটা বার করে সেটা আলাদা। তো মোটামুটি 1500 থেকে 2000 গ্রামের মধ্যে নিচে হলেই আরওপি করা উচিত, ঠিক আছে। আরেকটা হচ্ছে কমপ্লিট ভাস্কুলারাইজেশন, এই এন্ড অফ স্ক্রিনিং। কখন আমি আর স্ক্রিনিং করব না, ধর একটা পেশেন্টের লাইন পেলাম বা রিচ পেলাম মানে বাচ্চার, তো সেই ক্ষেত্রে আমাকে আবার 1 উইক পরে পেশেন্টকে ফলো আপে হচ্ছে, ওটা কি আলটিমেটলি স্টেজ 3-তে যাচ্ছে কি যাচ্ছে না। যদি না যায় তাহলে দরকার নেই। তো আলটিমেটলি যখন কমপ্লিট ভাস্কুলারাইজেশন হয়ে যাবে, আমি স্ক্রিনিং করা বন্ধ করে দেবো। একবার স্ক্রিনিং এ কিন্তু কিছু হয় না, বারবার করতে হয়, ঠিক আছে। আর রিগ্রেসড আরওপি হচ্ছে কখন? যখন 40 থেকে 44 উইকসে কোনো অ্যাক্টিভ ডিজিজ লেফট থাকবে না।